রাত পোহালে চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোট, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। প্রতিদিন বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা, প্রবীণদের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। মিয়ানমারের সেনাবাহিনী অব্যাহত ধরপাকড়ে বাড়ছে ক্ষোভ, সূচির মুক্তি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে আপনাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চতুর্থ ধাপে ৩৪ জেলার ৫৫টি পৌরসভায় ভোট গ্রহণ রাত পোহালেই। ব্যালটের মাধ্যমে ভোট হবে ২৬টি এবং ইভিএমে হবে ২৯টিতে। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। ২১ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী। রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম, মনিটর সামগ্রী সহ নির্বাচনের অন্যান্য সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। স্ট্রাইকিং ফোর্স সহ প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তাদের পর্যাপ্ত ফোর্স থাকবে, আনসার ভিডিপির সদস্য থাকবেন। সুতরাং আমরা আশা করছি আগামীকাল বড়াইগ্রাম পৌরসভায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট পৌরসভার ১৫টি ইভিএম মেশিন সহ ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ১১টি ভোট কেন্দ্রের জন্য ১১২টি ভোটিং মেশিন পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। নরসিংদী ও মাধবদী পৌরসভার ৫৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হলেও ব্যালট পৌঁছানো হবে ভোটের দিন সকালে। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনে ১৭টি কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আনসার সহ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা কঠোর নজরদারি থাকবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রত্না জামান, ২১ টেলিভিশন। ৬ দিনে করোনা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৪ লাখের বেশি মানুষ। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশন আবারও চালু হতে পারে বলেও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান। মফিউর রহমানের রিপোর্ট। কোভিড-১৯-এর টিকা কার্যক্রমের ষষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব। এ সময় তিনি বলেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যথাসময়ে টিকার বাকি চালান দেশে পৌঁছবে। প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা শুরুর ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পরের যে চালানটা যেটা আসার কথা সেটা আমরা যথাসময়ে পাবো। আমরা এখন যেভাবে দিতে চাচ্ছি, আমরা এই গতিতে যদি যাই তা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। 80 ইয়ার্স ওল্ড বা অ্যাভাব তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কিনা স্পটে, সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখব। টিকা নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও তার স্ত্রী। নাসিম বলেন, সকল ভয়ভীতি কাটিয়ে টিকা নিচ্ছে সবাই। সকলে উচিত এই টিকা নিয়ে নিজের সুরক্ষাকে সুদৃঢ় করা, আর টিকা নেওয়ার ভিতর দিয়ে ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির করোনা ভ্যাকসিন নেওয়া শেষে বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ বলেই তিনি নিয়েছেন। গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। কিছু কিছু মহল থেকে যেগুলো অপপ্রচার হচ্ছে, এগুলো নিতান্তই অপপ্রচার, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে।
ভ্যাকসিন নেয়ার পর কোনো অসুবিধা অনুভব করছেন না বলে জানান টিকাগ্রহীতারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য টিকাটা জরুরি। যে টিকা দিলাম মনের মাঝে একটা সাহস হইতেছে। স্বাস্থ্যকর্মী হিসেবে যেহেতু আছি সেহেতু আমাদের সম্পূর্ণভাবে এক্সপোজড হওয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। প্রধানমন্ত্রী যে আমাদের টিকার ব্যবস্থাটা সুযোগ করে দিয়েছেন এর জন্য প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক বলেন, টিকা নেয়ার পর কারো কারো মৃদু উপসর্গ দেখা গেলেও এ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এই পর্যন্ত যেহেতু আমার নজরে এবং চোখের সামনে কোনো রকমের সাইড ইফেক্টওয়ালা পার্শ্ব প্রতিক্রিয়াওয়ালা কাউকে বা কোনো খবরও আমার কাছে এখন পর্যন্ত এরকম পৌঁছে নাই। ভ্যাকসিন নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৮,২৬৬। মৃত্যুহার ১.৫৩%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৪৪তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২,৮৭১। এর মধ্যে শনাক্ত ২৯১। মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,৪০,২৬৬। নতুন ৩৭৪ জন সহ সুস্থ হয়েছে ৪,৮৬,৭৬৭। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.২৬%। এ পর্যন্ত শনাক্তের হার ১৪.০৯% ও সুস্থতার হার ৯০.১০%। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে মানুষ টিকা নিতে পারছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক আলোচনায় সবাইকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। পৃথিবীর ২০০টা দেশের মধ্যে ৬ নম্বর দেশ যে পাবলিকলি ভ্যাকসিন দিতেছে, এখন পর্যন্ত কেউ আর দিতে পারে নাই। এই ৬ নম্বর দেশ বাংলাদেশ, একটা গরিব রাষ্ট্র, তার সম্পদ সীমিত, তার মধ্যেও তারা ভ্যাকসিন দিয়েছে। গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতিজনক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আদিত্য মামুনের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি এবং অপপ্রচার ও ষড়যন্ত্রে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। বিএনপি নেতারা সরকারকে গণতন্ত্রের পথে আসার সবক দিচ্ছেন। আমরা বলতে চাই, গণতন্ত্রকে এগিয়ে নিতে আপনারাই কৃত্রিম বাধা তৈরি করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতিজনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়ার সকল কার্যপ্রবাহ বিশ্লেষণে প্রমাণ হয় যে তিনি পাকিস্তানিদের সহচর ছিলেন। যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এর আগে আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেতার একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর গণমাধ্যম হিসেবে কাজ করছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সকালে সমবেত হয় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলা, ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
শুক্রবার সকাল 10টায় ঢাকা পৌঁছান তিনি। মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে গেল 29 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যান সেনাপ্রধান। সফরে তিনি মার্কিন সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মার্কিন সেনাবাহিনী বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ। রাজধানী পল্টন এলাকার একটি মানি এক্সচেঞ্জ থেকে নগদ 60 লাখ টাকা, 3 কেজি স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরানা পল্টনে ফয়েজ ট্রেডিংয়ের অভিযান চালিয়ে মানি লন্ডারিং কাজে ব্যবহৃত নগদ টাকা, স্বর্ণ ও বিভিন্ন দেশে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। মানি চেঞ্জারের ছদ্মবেশে প্রতিষ্ঠানটি মানি লন্ডারিংয়ের কাজ করতে উল্লেখ করে তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাস্টমস ও মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। 56 পুরানা পল্টন চোরাচালানকৃত গোল্ড আনার পরে ওইখান থেকে হয়তো তারা কেনা বেচা করতো। গোল্ড বার এবং অলংকার সহ প্রায় 3 কেজি, আর বিদেশি মুদ্রা, বাংলাদেশি মুদ্রা প্রায় 60 লক্ষ টাকা। আমরা 3 জনকে আটক করেছি। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ উদ্দিন জানান, মারধরে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এছাড়া শিকদার গ্রুপের MD রওনক হক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। গত বছরের 25 অক্টোবর রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করে হাজী সেলিম পুত্র ইরফান সেলিম ও তার সহযোগীরা। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। গতকাল এ মামলার চার্জশিট দেয় পুলিশ। প্রেস ব্রিফিংয়ে ডিবি জানায়, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম ও তার সহযোগীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সামরিক কর্মকর্তার সাথে তাকে মারামারি করেছে। সে সামরিক সরকারি কর্মকর্তা, যে সম্পূর্ণ প্রপার ধারায় যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সত্যতা মিলেছে। সত্যতা মেলার জন্যই আমরা ঘটনাটায় একটি চার্জশিট প্রদান করেছি। শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি মানবিক। আমরা দেখেছি যে তার পিতা মৃত্যুবরণ করেছে, সেই সুবাদে সে আসছে। আমরা যদি সে যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আমরা রিমান্ডে আবেদন করব। যেহেতু সে একটা জুডিশিয়াল সিস্টেমে এসে গেছে, তো পরবর্তীতে আমরা যখনই হবে আমরা তাতে মামলা তদন্তের সাথে তাকে জিজ্ঞাসা করব। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কয়েকদিন আগে শাহবাগ এলাকায় এক ব্যবসায়ীর 35 লাখ টাকা ছিনতাইকারী চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং শিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের জানাজা হয়েছে। বাদ জোহর রাজধানী ধানমন্ডিতে জয়নুল হক শিকদার প্রতিষ্ঠিত ZS শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। গত 10 ফেব্রুয়ারি জয়নুল হক শিকদার দুবাই একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত পোহালে চতুর্থ ধাপে 55 পৌরসভায় ভোট, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। প্রতিদিন বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা, প্রবীণদের জন্য আবারও চালু হচ্ছে স্পট রেজিস্ট্রেশন। গণতন্ত্র এগিয়ে নিতে বাধা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। মিয়ানমারে সেনাবাহিনী অব্যাহত ধরপাকড়ে বাড়ছে ক্ষোভ, সূচির মুক্তি চেয়ে জাতিসংঘের প্রস্তাব পাস। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2051 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।